রাত থেকে ঢাকায় অঝোরে বৃষ্টি, হাঁটু থেকে কোমর অবধি পানিতে তলিয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় নেমে যানজট, জলজটে নাকাল নগরবাসী। আমাদের ঢাকা নগরীতে আমরা বসবাস করি, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। তিনি যেহেতু লন্ডন ছিলেন, তিনি যেন লন্ডনের মতো আমাদের এই দেশকে উন্নত করে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। পানিবন্দী লাখ লাখ মানুষ, জলমগ্ন বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা। বারবারে পড়ার পর আশ্রয়কেন্দ্র কোনো জায়গা নেই। পাশে একটা পাইছিল, পায়ের পাশের মতো আপাতত আশ্রয় নিচ্ছি। এতগুলো লোক তো আর আশ্রয়কেন্দ্রে আশ্রয় হবে না। রান্না বান্না তো করি নাই, তাই আজ 3 দিন লতি করি না, আর সোলা ডুবি গিয়ে। মুজিব বর্ষ পালনে 2020 সালে প্রায় 983 কোটি টাকা খরচ করেছে সরকার। সংসদে জানালেন অর্থমন্ত্রী। একই বছর শেখ হাসিনার খাবার খরচ 35 কোটি টাকা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিরামহীন বৃষ্টিতে চরম দুর্ভোগে রাজধানীবাসী। সড়কে জলাবদ্ধতায় থমকে আছে ঢাকা। শিক্ষার্থী, চাকরিজীবীরা গন্তব্যে পৌঁছাতে পারেননি সময় মতো। সবচেয়ে ভোগান্তিতে পড়েন মিরপুরের বাসিন্দারা। আবহাওয়া অফিস জানিয়েছে 48 ঘন্টা পর কমে আসবে বৃষ্টিপাত। গতরাত থেকে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়, আর তাতেই তলিয়েছে মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়ার সড়ক অলিগলি। নজিরবিহীন দুর্দশায় বাসিন্দারা, বাসাবাড়িতেও ঢুকে পড়েছে পানি। আমার জীবনে আমি এই পানি দেখে নাই। এখানে টাঙ্কি টুকির ব্যক্তি তলায় সব তলায় গেছে, মাল সামানা সব তলায় গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। আমাদের কোনো গাড়ি চলে না। শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর সব বন্ধ। রাজধানীর বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতা, যানবাহনে ধীরগতি। কাজে বেরিয়ে ঠিক সময়ে পৌঁছাতে পারেননি চাকরিজীবীরা। বিকল্প ভ্যান রিকশায় পারাপার হলেও ক্লাস পরীক্ষা মিস করেছে শিক্ষার্থীরা। তবে কিছু কিছু স্কুলে স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। অনেক কষ্ট করে যাইতে হইতেছে। আমার দুটো ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। 10 নম্বর থেকে কষ্ট করে গিয়েছিলাম, তো আসার সময় ভ্যানে আসছে। পরীক্ষা তো গভর্নমেন্ট স্কুলে তো পিছানোর আমাদের কোনো এখতিয়ার নাই। কি যে অবস্থা! আমাদের সকাল 9টায় ডিউটিতে যাওয়ার কথা, কিন্তু এখন 12:30 বাজে, এখন পর্যন্ত আমরা বেরোতে পারতেছি না। চাকরি তো আর বস তো আর বুঝবে না, সেটা আমাদের কষ্টের বিষয়টা। আমরা অটো চালাই, আমরা ভ্যান নিয়ে নামছি। আপনার হচ্ছে যে যারা অফিসে যাওয়া করে ওনাদেরকে মনে করেন যে ভ্যানে নিয়ে আস। অফিসে যাওয়া দেরি হয়ে যাচ্ছে, এখন হাফ প্যান্ট পরে যাচ্ছি অফিসে, কি আর করা। বৃষ্টি জলাবদ্ধতায় জনদুর্ভোগ অনেকটা নিয়মিত ব্যাপার। তাই নালা, ড্রেনেজ সচল রাখতে আগাম কোনো উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ নগরবাসী। ড্রেনেজ সিস্টেমটা খুব বাজে অবস্থা, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। 10 নম্বর গেছিলাম, 10 নম্বর থেকে এখন আইলাম কোমর পর্যন্ত পানি। আমার মানে দায়িত্ব আইতে আছে আস্তে আস্তে। 2 ঘন্টা ধরে এখানে জ্যামে বসে আছি। এখন উত্তরা যাব, ওখানে এখন জ্যাম, এখন যেতে পারতেছি না। এদিকে স্বস্তি নেই আবহাওয়ার খবরেও। ভারী বৃষ্টি থাকবে আরও 2 দিন। তাই ঢাকা সহ সারা দেশের জন্য আরও একবার দেয়া হয়েছে সতর্কবার্তা। আজকে দুপুর 12টার থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণে সতর্ক সংকেত জারি করা হয়েছে। এবং এই বর্তমান যে অবস্থাটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু আরও, আমরা আশা করছি আরও 48 ঘন্টা বৃষ্টিপাতের থাকবে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতাটা অনেকটা কমবে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে চলতি মাসেই ঘনীভূত হতে পারে আরেকটি লঘুচাপ। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। দিনভর বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অধিকাংশ এলাকা। ঢাকার জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে এবার যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তানভীর সিদ্দিক। টিপু, বৃষ্টি তো কিছুটা কমেছে। রাজধানীতে সকাল থেকে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল, এখন সেসব এলাকায় পানি নেমেছে কিনা এবং যানজটের চিত্রটা একটু জানাবেন। মুহূর্তে বলা যায় যে থেমেই গিয়েছে এবং পুরো ঢাকা শহর জুড়ে খুব একটা বৃষ্টি আমরা এই মুহূর্তে দেখছি না। কিন্তু যে জলাবদ্ধতা সকাল থেকে ছিল, সেটি কোনো কোনো এলাকায়, আমি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছি, আপনি দেখতেই পাচ্ছেন যে বেশ জলাবদ্ধতা এখনও রয়েছে এবং মানুষ, যেসব যানবাহন রয়েছে সেগুলোকে এই পানিকে ভেদ করেই তাদেরকে চলাচল করতে হচ্ছে। এবং যে সকাল থেকে মানুষের যে দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগটা কিন্তু এখনো বলা যায় চলছে।
এবং নিউ মার্কেট এলাকাতে আমরা যেটা দেখেছি যে যেহেতু সারাদিন ব্যাপী বৃষ্টি হয়েছে, গতকাল রাত থেকেই বৃষ্টি হয়েছে, সেহেতু মানুষের আনাগোনাটা খুব একটা বেশি দেখা যায়নি। মানুষ খুব একটা বেশি এখনো এই যে মার্কেটগুলোতে আসেননি, ফলে এখানে যে মানুষের যে জট সেটা একটু কম আছে, বা যে যানজট সেটিও এখন পর্যন্ত কম আছে। কিন্তু কিছুক্ষণ পরেই যখন যে অফিস আদালত সেগুলো ছুটি হবে 5টা নাগাদ, তখন কিন্তু এই যে যানজট যেটি রয়েছে, যে রাস্তার যে পরিস্থিতি, তাতে বলা যায় যে সেটি অনেক বেশি মানুষকে ভোগান্তিতে ফেলবে। এবং একই সাথে আমরা কিছুক্ষণ আগে সংবাদে যেমনটি শুনছিলাম যে আরও কয়েকদিন কিন্তু এই যে অতি ভারী থেকে ভারী বৃষ্টি, সেটির একটি আশঙ্কা আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে। ফলে বলাই যায় যে এখনই এই মুহূর্তেই এই যে দুর্ভোগ বা এই পানিতে আটকে পড়ার যে দুর্ভোগ, সেখান থেকে রাজধানীবাসী মুক্তি পাচ্ছেন না। মারফি। তানভীর, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী সৌরভী সায়েদা আমাদের সঙ্গে অনেকক্ষণ যাবৎ যুক্ত আছেন। তিনি আছেন রাজধানীর বনানী এলাকায়। সৌরভী, বৃষ্টিতে সড়কের অবস্থা এখন কেমন দেখছেন? জলজট, যানজট এখনো রয়েছে কিনা? বর্ষণের ফলে রাজধানীতে যানজট শুরু হয়েছে। এখন এই মুহূর্তে আছি আমরা বনানীতে। এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা জলাবদ্ধতার পাশাপাশি তীব্র যানজট দেখা দিয়েছে। যে রাজধানীতে টানা বৃষ্টির ফলে জনজীবনে যেমন একদিকে শান্তি ফিরে আসে, অন্যদিকে ভোগান্তি। এই সকাল থেকে টানা বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন সড়ক অলিগলিতে যে পানি জমেছিল তা থেকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তি পড়তে হয়েছে কর্মজীবী মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং পথচারীদের। এই বনানী এই মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি জলাবদ্ধতা, এবং এর পেছনে সড়কে অনেক গাড়ি, ছোট ছোট গাড়ি যেগুলো আছে তা আমরা তলিয়ে যেতে দেখা যাচ্ছে, এবং কোমরের উপর পর্যন্ত প্রায় পানি বলায় যায়। যানবাহনে এই ধীরগতির ফলে পানি জমে থাকার কারণে দীর্ঘ যানজট দেখা দিয়েছে, এবং অনেকে হাঁটু সমান পর্যন্ত পানি পার হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। এই বৃষ্টির কারণে রাজধানীর এই যানজট, এটা আমাদের চিরচেনা পরিস্থিতি। পথচারীরা বলছেন যে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নালা নর্দমায় জমে থাকা আবর্জনার কারণে এই পানি জমে থাকে, এবং এর ফলে দীর্ঘ যানজটের ভোগান্তি তাদের প্রতিনিয়ত, একটু বৃষ্টি হলেই তাদের প্রতিনিয়ত এই যানজটের মধ্যে পড়তে হয়। এবং এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে যে 24 ঘন্টার যে পূর্বাভাস ছিল তাতে বলা হয়েছে যে এই অস্থায়ী এবং ভারী বর্ষণ আরও অব্যাহত থাকবে, এবং এর ফলে যে রাস্তার যে পরিস্থিতি তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই মহাসড়ক আরেকটু পরে আমরা জানি যে অফিস 5টার দিকে অফিস বন্ধ হয়ে যাবে, এবং ছুটি হয়ে যাওয়ার পর মানুষের রাস্তায় সড়কে বের হওয়ার পরিমাণ আরও বেড়ে যাবে, এবং এতে যানজট আরও কিছুটা বাড়তে পারে। এবং এই যানজট কখন সৌরভী, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। এক সপ্তাহের টানা ও ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা চট্টগ্রামের সাতকানিয়া ও কক্সবাজারের জনজীবন। বন্যা পরিস্থিতির খবর জানাতে চট্টগ্রামের সাতকানিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে কিনা, তাদের কাছে ঠিকঠাক মতো ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে কিনা? এই সম্পর্কে যদি মোকাবেলা করা যায় স্থানীয়রা অভিযোগ করেছে যে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে বা প্রশাসনের পক্ষ থেকে তো সেই ধরনের তৎপরতা চলছে বটে, তবে সেটি একেবারেই উল্লেখযোগ্য বা ব্যাপক হারে নয়, যেটি করলে তাদের দুর্দশা কিছুটা লাঘব হতে পারে। তবে কিছু স্বেচ্ছাসেবী এবং ব্যক্তিগত উদ্যোগে অনেকে ত্রাণ দিচ্ছেন। আমরা আজকেও দেখেছি অনেক জায়গায় ত্রাণ দেওয়া হয়েছে, তবে সেটি শুধুমাত্র বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে। আর এখনও দেখতে পাচ্ছেন যে পানি কমতে শুরু করেছে বটে, তবে ঠিক ওইভাবে এখনও কমেনি যেভাবে কমলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা আবার আগের মতো ফিরে আসা, অর্থাৎ তারা তাদের যে ঘরবাড়ি থেকে পানিগুলো নেমে গিয়েছে, নেমে যাওয়ার পরে এখন মূলত থাকার মতো ব্যবস্থা করাটা খুব কঠিন হয়ে পড়ছে, কারণ চারিপাশেই পানি, শুধুমাত্র ঘর থেকে পানিটা নেমেছে। তার কারণে তারা আসলে হয় ঘরে বসে থাকতে হবে, অথবা ঘর থেকে যদি বেরিয়ে কোথাও যায় তাহলে আবার ঘরে ফেরার মতো কোনো অবস্থা থাকে না। আর চলাচলের পথগুলো, যে ইট বা পিচঢাল রাস্তা যেগুলো রয়েছে, সেগুলো একেবারে পানির নিচে এখন পর্যন্ত তলিয়ে গেছে। আর আরও শঙ্কার বিষয় হচ্ছে যে হারে বৃষ্টি হয়েছে গতকালকে এবং আজকে সারাদিন, সেটি যদি অব্যাহত থাকে, যদি এখন বৃষ্টিটা নেই, তবে শঙ্কার বিষয় হচ্ছে যদি সেই বৃষ্টিটি আজকে রাতেও
চলমান থাকে বা আজ রাতেও হয় অথবা আগামীকালকেও যদি আবার অব্যাহত থাকে তাহলে পানি বাড়বে বা সাঙ্গু এবং রুলু নদীর পানি বাড়বে। যদি পানি বাড়ে তাহলে দুর্ভোগের মাত্রা আরও বেশি দীর্ঘস্থায়ী হবে। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৮ বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশু খাদ্য, ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। আশ্রয় কেন্দ্রে নিরাপদ পরিবেশ, স্যানিটেশন, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখার পাশাপাশি নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হলেও সিলেটে মনু নদের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতির অবনতি এবং রংপুরে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কার কথা জানান মাঠ প্রশাসনের কর্মকর্তারা। জনসংখ্যার পাশাপাশি নগরায়ন, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ এবং কর্মসংস্থানের অভাব নতুন নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। দেশের উন্নয়নে বিশাল জনসংখ্যা নয়, প্রয়োজন দক্ষ জনশক্তি, বলেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জনসংখ্যাকে জাতীয় সম্পদে পরিণত করতে পরিকল্পিত পরিবার, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন, এই 6 ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। জনসংখ্যা ব্যবস্থাপনা কেবল পরিবার পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের বিষয় নয়, অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, সামাজিক স্থিতিশীলতা এবং টেকসই নির্মাণের গুরুত্বপূর্ণ অংশ। 2023 সালে এটা 2.1 প্রতিনিয়ত বেড়েই চলছে জনসংখ্যা, আর এই চাপ পড়ছে দেশের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ অন্যান্য ক্ষেত্রে। বিশালী জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করতে না পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন রাষ্ট্রপতি। জানান, মানব সম্পদে রূপান্তরের ক্ষেত্রে সরকারের অঙ্গীকারের কথা। পরিকল্পিত পরিবার, মানসম্মত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং সুশাসন, এই 6টি ভিত্তিকে সমান গুরুত্ব দিতে পারলেই জনসংখ্যা জাতীয় সম্পদে পরিণত হবে। জনসংখ্যার 1/3 তরুণদের মানব সম্পদে রূপান্তরে জোর দেন রাষ্ট্রপতি। উল্লেখ করেন, প্রজনন হার নিয়ন্ত্রণ সরকারের বড় চ্যালেঞ্জ। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী দক্ষতা সমৃদ্ধ করে তুলতে হবে। রাষ্ট্রপতি জানান, পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, শিশু মৃত্যু হ্রাস এবং জনস্বাস্থ্যের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ধারা বজায় রাখার আহ্বান জানান তিনি। এই অর্জন ধরে রাখতে হলে স্বাস্থ্যসেবার গুণগত মান আরও উন্নত করতে হবে এবং প্রত্যন্ত অঞ্চল সহ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছেও সমানভাবে মানসম্মত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা পৌঁছে দিতে হবে। প্রতিটি শিশু জন্ম নেবে নিরাপদে, বেড়ে উঠবে সম্ভাবনা বিকাশের সমান সুযোগ নিয়ে, এমন আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিশোরীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম সামাজিক অগ্রাধিকার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। মুজিব বর্ষ পালন করতে গিয়ে 982,91,74,000 টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার। জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ টাকা বিভিন্ন মন্ত্রণালয়ে খরচ করেছে বলে জানান তিনি। আরো বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাবার খরচ দেখানো হয়েছে 35 কোটি টাকা। মুজিব বর্ষ পালন উপলক্ষে প্রতিটি জেলা উপজেলায় সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982,91,74,000 কোটি টাকা ব্যয় করেছে। এটা তো শুধু মুজিব বর্ষ, এছাড়া প্রধানমন্ত্রীর 1 বছরের খাওয়া দাওয়ার খরচ হয়েছে 35 কোটি টাকা। দর্শক, আবার আমরা প্লাবন পরিস্থিতির খবর জানার চেষ্টা করব। এবার রাঙামাটি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। শামসুল, দুর্গত এলাকায় মানুষের
পর্যাপ্ত ত্রাণ সহায়তা পৌঁছানো যাচ্ছে কিনা, বন্যা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। যে রাঙ্গামাটিতে যে সব দুর্গত এলাকা রয়েছে সেখানে প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে বিজিবিরা রয়েছে বিজিবিরাদের পক্ষ থেকে কিন্তু রাঙ্গামাটির বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু এখানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে। আমি বর্তমানে যেখানে আছি কাপ্তাই একটি এলাকাতে, এই কাপ্তাই এলাকাতে বিজিবির এখানেও ত্রাণ সামগ্রী দিচ্ছে। আমরা কথা বলতে চাই সেক্টর কমান্ডার সিদ্দিকীর সাথে, ওনারা কিভাবে এই ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে সেগুলো বিষয়ে উনি একটু কথা বলবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সাম্প্রতিক টানা বৃষ্টি, পাহাড়ি ঢল এবং ভূমিধসের কারণে রাঙ্গামাটির বেশ কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে আছে এবং এখানে বহু পরিবার বর্তমানে পানিবন্দী অবস্থায় আছে। তো আমরা বিজিবি আমরা আমাদের সীমান্তকে সুরক্ষা করার পাশাপাশি আমাদের মানবিক দায়িত্ববোধের কারণে। দর্শক, আমরা সহকর্মী শামসুল আলমের মাধ্যমে শুনছিলাম রাঙ্গামাটি এলাকার প্লাবন পরিস্থিতি। এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন শিক্ষার্থী। আগামী ৩ বছর আর্থিক সহযোগিতা পাবে তারা। এর আগে ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ করে দেওয়া হয় বৃত্তি পরীক্ষা। প্রায় ১৭ বছর আগে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়েছিল। ২০২২ সালে ডিসেম্বরে ফের পরীক্ষামূলকভাবে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হলেও তার নিয়মিত হয়নি, বন্ধ ছিল দীর্ঘদিন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নের পরিবর্তনের অভিমত থাকলেও সেই আগের পদ্ধতিতেই এবার পরীক্ষা নেওয়া হয়। নানা জটিলতার কারণে ষষ্ঠ শ্রেণীতে উঠে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বসেন ৪ লাখের বেশি শিক্ষার্থী, পাশ করেছেন প্রায় ৩৯%। ট্যালেন্ট পুলে মোট ৩২,৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬,৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬,৫৯০ জন বৃত্তি পায়। আমি আবারও ধন্যবাদ জানাই। রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষণায় শিক্ষামন্ত্রী বলেন, বৃত্তি পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগায়। এবছর অনেক শিক্ষার্থী অনুপস্থিত ছিল, সামনের বছরে নিশ্চয়ই তেমনটি হবে না বলে আশা মন্ত্রী ও উপদেষ্টার। এপ্রিল মাসে 15-16তে এসে আমরা পরীক্ষা নিয়েছি, আমাদের প্রস্তুতির সময় লেগেছে। তো ওই সময়ে তাদের ওই পুরনো বইও ছিল না এবং তারা এই কমপ্লেনটা করেছিল যে এতদিন পরে আমরা অ্যাডমিশন হয়ে গিয়েছে, আমাদের বই নেই, কি করা যাবে। সেই সময় আমরা বলেছি যারা ইন্টারেস্টেড তারা দিবে, বই তো আর আমরা রিপ্রিন্ট করে দিতে পারবো না। সেই কারণে ড্রপ পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কমে গিয়েছে। আমরা চাই আবারও সেই সংস্কৃতি ফেরত আসুক। বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত প্রতিটি স্কুলে উৎসবমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা আবারও তাদের সেই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করুক। প্রতিটি স্কুলে যেন সেটাকে তাদের স্বীকৃতি মেলে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বৃহত্তর আকারে দেওয়া শুরু করবে আগামী বছর থেকে, 2026 বছর থেকে। এবং বৃত্তির আপনার অ্যামাউন্ট আপনার ওই যে ট্যালেন্ট পুলে এককালীন 225 থেকে আমরা বৃদ্ধি করে ডাবল করে 450 করছি এবং মাসিকটা 300 থেকে 600 করছি। একই সাথে সাধারণটাও 225 থেকে আমরা ডাবল করে 450 করছি। এবছর প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ জন, যার মধ্যে ট্যালেন্ট পুলে ৩২,৯৬৫ জন। ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা আর সাধারণরা পাবেন ২২৫ টাকা করে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বর্ষিয়ান রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। জমির উদ্দিন সরকার সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুটো কথা বলতে চাই। বাংলাদেশের সংসদীয় রাজনীতি, সাংবিধানিক দায়িত্ব ও আইন অঙ্গনের এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। দীর্ঘ কর্মময় জীবনের ইতি টেনে রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে উচ্চতর ডিগ্রির পর এলএলবি পাশ করেন তিনি। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন। আইনজীবী হিসেবে শুরু হয় তার কর্মজীবন।
1945 সালে ছাত্র ফেডারেশনের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং মাওলানা ভাসানীর সহচর ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রাষ্ট্র, রাজনীতি ও সংসদীয় কার্যক্রমে রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান। 2 দফায় জাতীয় সংসদের স্পিকার এবং 2 বার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাজনীতিতে তিনি ছিলেন বিএনপির অন্যতম জ্যেষ্ঠ নেতা। আমৃত্যু দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমি তো মনে করি ওনার রাজনীতিক অঙ্গনে ওনার বিচরণ, ওনার দক্ষতা, ওনার সততা, ওনার সুশিক্ষিত মনোভাব প্রতিফলিত হয়েছে। রাজনীতির উপর একটা সোবারিং এফেক্ট ছিল। বাদ জোহর ধানমন্ডির তাকোয়া মসজিদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ছোট ছেলে ব্যারিস্টার নওফেল জমির দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। ওনার জীবনে চলার পথে যে কেউকে উনি যদি কোনো দুঃখ কষ্ট দিয়ে থাকেন, কেউ যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আমরা পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আন্তরিকভাবে তাদের ক্ষমা প্রার্থনা করছি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোক জানিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ ভবন চত্বরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মরদেহ দাফন করা হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।